ওনার দলের কর্মীরা ভীত, সন্ত্রস্ত, এবং যেই কর্মীদের কথা হাবিবে মিল্লাত ভাই বলছেন সেই কর্মীরা তো আছেই আছে, সেই সঙ্গে তাদের যারা নির্দেশদাতা, যাদের প্রশ্রয়ে আশ্রয় এবং সরাসরি সহযোগিতায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ভোট ডাকাতিটা সম্পন্ন হয়, সেই নির্দেশদাতাদের অবস্থা সত্যি শোচনীয়। যে কারণে প্রধানমন্ত্রী আমলা বা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যখন ভিসা নীতির পর প্রথম বৈঠক করেন, তিনি তাদের সাহস দেবার জন্য বলেছিলেন, সকলের মুখ এত গোমরা কেন, একটু হাসি খুশি থাকবেন, ভিসা নীতি হয়েছে তো কি হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীও জানেন যে যারা আমলা বা প্রশাসনে আছেন তাদের মানে অনেকেরই ভয়ে ধরে গেছে, এবং গণমাধ্যমে এসছে যে কতজন আমলার কতজন সন্তান বিদেশে থাকে, এটা তো আসলে একটা সংখ্যা, একটা প্রিন্ট মিডিয়ার আসা একটা সংখ্যা। প্রকৃত অবস্থা তো আসলে আরো খারাপ, কারণ আমরা জানি না এমন অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই 15 বছরে অস্বাভাবিক রকম অর্থবিত্তের মালিক হয়েছেন। তারা কোন পথে অর্থবিত্তের মালিক হয়েছেন সেটা আমি আপনি সকলেই জানি, এবং বাংলাদেশে অর্থবিত্তের মালিক হওয়ার পর প্রথম যেই খায়েশটা হয় সেটা হচ্ছে বিদেশে পরিবারকে সেটেল করে দেওয়া। স্ত্রী পুত্র কন্যা পরিবার বিদেশে চলে যাবে, আমি পরে গিয়ে তাদের সঙ্গে রিটায়ারমেন্টের পর জয়েন করব। সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা ডিসি বলেন, এসপি বলেন, কিংবা এর চেয়েও মানে নিচের লেভেলের কোনো কর্মকর্তার কথা বলেন, তাদেরও কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হবে ভিসা নীতিতে। সুতরাং শুধু দলের কর্মীকে চাঙ্গা করার বিষয় নয়, মানে পুরো একটু কি কথা বলতে পারি একটু কি কথা বলতে পারি? আপনি যেরকমটা বলছেন সেরকমটা যদি আমি সত্যি ধরে নেই, তাহলে তো যারা নির্বাচনটা অ্যাডমিনিস্ট্রেট করবেন, যাদের কথা আপনি বললেন ডিসি এসপি, তারা যেহেতু ভিসা নীতির ফলে যথেষ্ট সাবধান হয়েছেন বা যথেষ্ট সেটিকে আমলে নিচ্ছেন, তাহলে তো বিএনপির নির্বাচনে না আসার আর কোনো কারণই থাকতে পারে না, তাই না? দেখুন, অলরেডি ভিসা নীতির কিছু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে কারা বিদেশে যেতে চাইছেন তাদের সংখ্যা কতটুকু, পার্সেন্টেজ কতটুকু, সেটা একটা প্রশ্ন। এক। দুই হচ্ছে নির্দেশ একটা বড় বিষয়। আপনি যখন সরকারি চাকরিতে আছেন, হ্যাঁ আপনি অবশ্যই কোনো অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য নন, অবশ্যই নন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি? বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে যখন যেই সরকার বা যেই দল ক্ষমতায় থাকে তাদের সকল নির্দেশ, বৈধ অবৈধ অতি অবৈধ, কোনো কিছুই ফেলবার মতন বা সেটাকে মানে নাকচ করবার মতন শক্তি আমাদের প্রশাসন বা পুলিশ দেখাতে পারে না। এবং এখন যেহেতু 15 বছরে ভয়ানক রকম দলীয়করণ হয়েছে এবং প্রশাসন এবং পুলিশে যারা চাকরি করেছেন তারা দীর্ঘ সময় এই সরকারের আন্ডারে চাকরি করার ফলে নানান রকম মানে এটা মিউচুয়াল বেনিফিটের মতো, তারা সরকারকে ক্ষমতায় রেখেছে, সরকারের কাছ থেকে নানান রকম ন্যায্য অন্যায্য সুবিধা তারা ভোগ করেছে। সুতরাং এই সরকারকে রাখাটাও কিন্তু পার্ট অফ দেয়ার রেসপন্সিবিলিটির মধ্যে চলে এসেছে, মানে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। আপনি অনেক পুলিশ সিনিয়র অফিসারকে দেখবেন যারা বলছে যে কিছু যায় আসে না, মানে ফর এক্সাম্পল আমি ডিবি মনিরুল সাহেবের কথা বলতে পারি, তিনি বোধহয় এখন ডিবিতে নাই, তিনি খুব এক্সপ্লিসিটলি আওয়ামী লীগের পক্ষে বড় গলায় ক্যাম্পেইনের মতো করে কথা বলেছেন এবং বিএনপির ব্যাপারে ওপেনলি বেশোদ্গার করেছেন। এটা কিন্তু আমরা এই দীর্ঘ সময় উনি জবে ছিলেন এরকম কিন্তু ওনার অ্যাটিটিউড আমরা দেখি নাই। সুতরাং অনেকের মধ্যে এক ধরনের ডেসপারেশনও আমরা লক্ষ্য করি। এটা তো আসলে পুরো আপনার উত্তরে যাওয়ার আগে যে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একটা হইতে পারে যে এই ভিসা নীতি স্যাংশন আমেরিকার এই সুপারভিশনের ফলে বাংলাদেশের আমলারা যারা আছেন তারা খুব ভয় পেয়ে গেছেন, যেটা আসলে প্রধানমন্ত্রী তাদেরকে শান্ত রাখতে চেষ্টা করছেন, কাদের সাহেব বিভিন্ন রকম কথা বলছেন। যদি এইটা ঠিক হয় তাহলে তো মানে নির্বাচনটি সুষ্ঠু না হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর যদি এইটা ঠিক না হয় তাহলে তো ভিসা নীতির কোনো গুরুত্ব নাই। তাহলে কোনটা আমরা নিব আর কি, মানে মানে যাদের জন্য ভিসা নীতি করা হয়েছে তাদের কাছে কোনো গুরুত্ব নাই, কোনটা আসলে ঠিক? দেখুন, মানে এইটার ওয়ে তো একটা নির্বাচনে অনেকগুলো পক্ষ থাকে, রাজনৈতিক দল একটা, প্রশাসন একটা, পুলিশ একটা, সরকার একটা, নির্বাচন কমিশন একটা, এরকম আর বেশ কিছু পক্ষ মিলে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি কিন্তু বলিনি পুরা প্রশাসন ভিসা নীতির কারণে একেবারে স্ট্রেইট মানে ফোর কর্নার্স অফ দ্য বুক ওই লাইনে চলবে, বইয়ে যা লেখা আছে আইনে যা বলা আছে একেবারে সেভাবে চলবে না, আমি সেটা বলিনি। তারা ধাক্কা খেয়েছে ঠিকই, কিন্তু তারা এখন মেজার করবে যে এই সরকারকে আরেকবার ক্ষমতায় আনাটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নাকি ভিসা নীতি। সুতরাং এই ব্যালেন্স একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সরকারের ট্রিমেন্ডাস চাপ, যেই দলটি ক্ষমতায় আছে এখন তাদের একটা ট্রিমেন্ডাস চাপ থাকবে প্রশাসনের উপরে যে তোমাকে আমরা এতদিন তোমার এই অন্যায় এই অন্যায় এই অন্যায় আমরা সহ্য করেছি, এখন আমাদেরকে তার সেটার মূল্য চুকাতে হবে তোমাদের। তিন হচ্ছে দলের নেতাকর্মী, সাধারণ নেতাকর্মী যারা
ভোট চুরির কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে, তারা মাঠে অ্যাক্টিভ থাকবে। যেটা হাবিব মিলাদ ভাই বলছিলেন যে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে, আমি তো 5 বছরে আমেরিকা যাওয়ার চিন্তা করি না। গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মী আছেন, যারা ইউনিয়ন ওয়ার্ড লেভেলের কর্মী আছেন, উপজেলা জেলা পর্যায়ের কর্মী আছেন, তারা হয়তো সত্যি আমেরিকা যাওয়ার চিন্তা করছেন না। একটা ভিসা নীতি দিয়ে পুরো নির্বাচনটিকে 14-18 যেই জায়গায় আমরা নির্বাচন ব্যবস্থাকে নিয়ে গেছি, সেখান থেকে পুরো মানে ঘুরে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গা একটা ভিসা নীতি তৈরি করে দিবে, এটা এই অবস্থা এখনো তৈরি হয়নি। আমি এইবার একটু বুঝতে পারলাম। এবার আপনি যদি আমার প্রশ্নটার মধ্যে আসেন যে বিএনপি কি আসলে আন্দোলন সংগ্রাম থেকে একটু দূরে সরে গেছে? বিএনপি কি অনেক বেশি আশা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত বা চীন, রাশিয়া বা বিদেশি কোনো শক্তির চাপেই আসলে তাদের দাবিগুলো আদায় করা সম্ভব হবে, বা এটার জন্য অপেক্ষা করে আছে কিনা? আমি সেটা মনে করি না। আমরা শুরু থেকেই একটা কথা বলে এসেছি যে বিদেশের শক্তির উপর নির্ভর আমরা করছি না, আমাদের শক্তি হচ্ছে দেশের মানুষ। আমাদের মহাসচিব কিছুদিন আগে খুব স্পষ্ট করে বলেছেন যে এইবারের আন্দোলন বা এবারের যেই মানে নির্বাচন সুষ্ঠু করবার যেই আন্দোলন আমরা করছি, এটা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। বাংলাদেশ কি গণতন্ত্রের পথে হাঁটবে? মানুষ কি ভোট দিতে পারবে? মানুষ কি মন খুলে কথা বলতে পারবে? তার বাক স্বাধীনতা নিশ্চিত হবে? গুম, বিচার বহির্ভূত, হত্যা মুক্ত, মানবাধিকার প্রতি সম্মান রাখা একটা বাংলাদেশ কি আমরা পাবো? সুতরাং এই বিষয়গুলোর ফয়সালা এই আন্দোলনের মধ্যে বা এই নেক্সট নির্বাচনের মধ্যে দিয়ে এই ফয়সালাটা হয়ে যাবে। সুতরাং এই আন্দোলনটাকে না আমি শুধু বিএনপির আন্দোলন হিসেবেও দেখি না, এটা সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন, এবং এটা সাধারণ মানুষের আন্দোলনও বটে। কিন্তু সাধারণ মানুষ কি আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে? মানে আমরা কিন্তু দেখছি হচ্ছে। খালেদ ভাই দেখুন, আমরা গত 1 বছর ধরে আমরা কিন্তু ধারাবাহিক ভাবে সভা সমাবেশ করে আসছি। ভিসা নীতির একটা সুফল তো ডেফিনেটলি বিরোধী দলগুলো পেয়েছে, তারা খোলা মনে সভা সমাবেশ করতে পারছে। আগে যেই চাপটা ছিল, আগে মানে অনুমতি নাই, অনুমতি দিচ্ছে না পুলিশ, ভেঙে দিচ্ছে আমাদের মঞ্চ, সরিয়ে দিচ্ছে আমাদের কর্মীদেরকে, সেই জায়গা থেকে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়েছে। এখন আমরা একটার পর একটা সমাবেশ করেছি, এবং সেই সমাবেশগুলোতে আপনি যদি লক্ষ্য করেন, বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির দলের সঙ্গে আমি মাঝখানে অল্প একটু ফোরন কাটি যে আপনি ভিসা নীতির একটি সুবিধা হিসাবে পুলিশের আচরণের কথা বলছিলেন, কিন্তু আমাদের প্রযোজক আরাফাত আমার কানে কানে বলছিলেন যে সিট-ইন প্রোগ্রামে তো আসলে বসতেই দেওয়া হয় নাই আপনাদের এই ভিসা নীতির পরেই। তো আমি সেটাকে আসছি, অভিযোগ করছিলেন। আমি সেটাকে আসছি। হ্যাঁ, সভা সমাবেশগুলো আমরা করতে পেরেছি, আমি জাস্ট সমাবেশের কথা বলছি। আমরা মিছিল করতে পেরেছি, কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি তারা করতে দেয়নি, এবং অবস্থান কর্মসূচিতে তাদের যেই আচরণ সেটা অত্যন্ত মারমুখী। এবং এখানেই শেষ না, ভিসা নীতির ফলে আমরা সমাবেশ করতে পারছি, যেটা একদিকে যেমন সত্য, একই সঙ্গে এটাও সত্য যে এই 1 বছরে এই সমাবেশগুলোকে কেন্দ্র করে আমাদের 22 জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। এটাও সত্য, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আবারও নতুন করে মামলা হয়েছে, যেগুলোতে অজ্ঞাতনামা আসামি আবার অনেকগুলো। এই পর্যায়ে বেশা ফারানা, আমি যদি এক লাইনে আপনাকে বলতে বলি যে এই ভিসা নীতির ফলে আপনাদের নির্বাচনটি খুব সুষ্ঠু হওয়ার পথ প্রশস্ত হলো, যদি আমরা বা একেবারে প্রশস্তটা যদি 0 থেকে 100 ধরি, তাহলে কতখানি প্রশস্ত হলো বলে আপনি মনে করেন? যে মানে একদম পারফেক্ট যদি আমি যদি ধরি 100, এই ভিসা নীতি, এই আমেরিকার স্যাংশন, এটা কতটা হলো বলে আপনি মনে করেন? আপনি যদি নির্বাচনের কথা বলেন, ইলেকশনের কথা বলেন, হ্যাঁ, তাহলে একরকম। আর যদি বলেন সভা সমাবেশ করতে পারছি কিনা, পারছি, কিন্তু তার চেয়ে আরেকটু কঠোর কর্মসূচি আমরা যখন দেব, তখনই বোঝা যাচ্ছে যে 29 তারিখের যে ঘটনাটার কথা আপনি বললেন, অবস্থান কর্মসূচির, সেটাতে যেমন বাধা এসছে, নেক্সটে যখন যদি আমরা অবরোধ বা এই ধরনের ঘেরাও কোনো কর্মসূচি দেই, অবস্থান কর্মসূচি, সেটার মানে পরিণতি কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আর নির্বাচনের ক্ষেত্রে উত্তরটা হচ্ছে, সরকার কোনোভাবেই কোনো নীতি দিয়েই ক্ষমতা চলে যেতে পারে এমন কোন সুষ্ঠু নির্বাচন তারা বাংলাদেশে হতে দিবে না। তাদের সুষ্ঠু নির্বাচনের প্যারামিটার হচ্ছে অতটুকুই, যে সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থাকবে। আমরা বা আপনার সুষ্ঠু নির্বাচনের প্যারামিটারও তো মনে হয় আপনি ক্ষমতায় গেলেই সেটি সুষ্ঠু হবে, সেটাও তো আপনারও প্যারামিটার, তাই না? এটা রাজনৈতিক দল করেন। এক্স্যাক্টলি, মানে আচ্ছা আমরা আসবো বেরচা ফারান আপনার কাছে। ডক্টর হাবিব মিল্লাত, আপনার কাছে দর্শকদের 2টি প্রশ্ন রয়েছে, আমার একটা প্রশ্ন রয়েছে। তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তলে তলে সবার সঙ্গে আপোষ হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই দাবি সঠিক মনে করেন কিনা। সেটি দাবি সঠিক সেটি মনে করেন 9% দর্শক, দাবি সঠিক নয় সেটি মনে করেন
শতকরা 91% দর্শক। এই রেজাল্টটি পাবলিশ করা পর্যন্ত 91,000 দর্শক এখানে মন্তব্য দিয়েছেন, আরো দর্শকরা মন্তব্য দিচ্ছেন, এটি চলমান আছে। দর্শকদের প্রশ্ন আগে আমি একটু করে রাখি প্রফেসর হাবিব মিল্লাত, আপনি এক কথায় জবাব দিতে পারেন। একটি দর্শকের প্রশ্ন হচ্ছে, জ্যাক সুলিভানের সঙ্গে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হলো, আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার প্রেস টিম ছিলেন, সরকারি যে মানে তার প্রেস উইং ছিল, তার যে সরকারি যে বার্তা সংস্থা বাসস ছিল, তারপর হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ছিল, কেউ এই বিষয়টি জানায়নি কেন? এই দর্শকরা প্রশ্ন করছেন, এই বিষয়টিকে গোপন করার ইচ্ছা ছিল আপনাদের? আমার তো মনে হয় না, কখনোই না। আজকের সাংবাদিক সম্মেলন আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো দেশের বাইরে যান, দেশ থেকে বিদেশে সফর করে আসেন, তারপর কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করেন। এটি কিন্তু অন্য কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান করতেন না। অর্থাৎ অজানা যদি কোনো কথা থেকে থাকে, সেগুলো কিন্তু এই সাংবাদিক সম্মেলনের মধ্যে বের হয়ে আসে। ঠিক আছে, কেন আমি এটি বলছি, জ্যাক সুলিভান মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশি ও রাষ্ট্রীয় দূতাবাসে এসে দেখা করে গেছেন, কথা বলে গেছেন। অন্য সময় আমরা দেখতাম যে এটি খুবই প্রেস উইং এর পক্ষ থেকে এটি জানানো হতো, কিন্তু এটি যে জানানো হয়নি 6 দিন পর্যন্ত, সেটি একটি মানে নিশ্চয়ই এই ডিসিশনটি ইচ্ছা করে নেওয়া হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে থেকে নেওয়া হয়েছে। আপনার জানা আছে কিনা কেন এই 6 দিন এই ব্যাপারটি জানানো হয়নি? প্রথমত ব্যাপারটি আমার জানা নেই। দ্বিতীয়ত আমেরিকার পক্ষ থেকে কিন্তু, স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু 6 দিন পরেই জানানো হয়েছে। তারাও কিন্তু আমেরিকার পক্ষ থেকে তো বিষয়টি আসলে এত গুরুত্বপূর্ণ না, কারণ তাদের তো সরকার প্রধান না, তাদের তো হচ্ছে সরকারের একজন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আমাদের সরকার প্রধানের সঙ্গে দেখা করেছেন। এ ব্যাপারে আমি আমার উত্তরটি দিয়ে দিয়েছি। এখন যে কথাটি আসি, এই ভিসা নীতি দেখেন, বিএনপি জনগণের উপর আস্থা না রাখতে পেরে তারা বলছে এই ভিসা নীতির কারণে কিন্তু আমরা সমাবেশ করতে পারছি। তারা বলছে ভিসা নীতির কারণেই কিন্তু আমাদের সমিতিগুলোতে লোকজন হচ্ছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এই বিএনপির এই যাদের বর্তমান অবস্থা, তারা কি কখনো কার্যকর গণ আন্দোলন গড়ে তুলতে পারবে? আমি বলি না। কি কারণে বলি সেটা শোনেন। ভিসা নীতি হয়েছে 24শে মে, ওই গাজীপুর নির্বাচনের আগের রাতে। কিন্তু বিএনপি কিন্তু গত বছর অগাস্ট শেষের দিকে, সেপ্টেম্বরের প্রথম দিক থেকে বিভিন্ন জায়গায় জনসমাবেশ করা শুরু করেছে, এবং তারা কিন্তু জনসমাবেশগুলো করেই যাচ্ছে। সুতরাং ভিসা নীতির হওয়ার কারণে আমি কি আপনাকে প্রফেসর মিল্লাত, আমি কি আপনাকে একটু ছোট করে মনে করে দিতে চাই, আপনার কাছে কি মনে আছে বিএনপি ঢাকায় একটি বিভাগীয় সমাবেশ করতে চেয়েছিল? সেই বিভাগীয় সমাবেশটি কোন জায়গায় করবে তার অনুমতি পেয়েছে সেই সমাবেশটি করার মাত্র কয়েক ঘন্টা আগে, এবং সেটি রাজধানীর বাইরে একটি জায়গায়, একটি মাঠে, যেটি নিয়ে আবার আপনাদের নেতা নেত্রীরাই হাসি ঠাট্টা করেছেন। আপনার কথাটি আসলে আংশিক হয়তোবা সত্য, আংশিক সত্য নয়। তাদেরকে কিন্তু রেসকোর্স ময়দান অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানটি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, কিন্তু তারা গো ধরে বসেছিল যে 10 তারিখে তারা পল্টনে সেই মিটিংটি করবে। সেই জন্য পরবর্তীতে 7 তারিখে তাদেরকে সেখান থেকে সরিয়ে পরবর্তীতে গোলাপবাগের একটি মাঠে তাদেরকে করতে দেওয়া হয়। কিন্তু তাদের কিন্তু, আপনি চিন্তা করে দেখেন, সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা, কিন্তু আমাদের মিটিং, বড় বড় মিটিং গুলো সোহরাওয়ার্দী উদ্যানে হয়, কিন্তু তারা সেই মিটিংটিতে করে নেই। সুতরাং তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল। দ্বিতীয় আরেকটি কথা বলি, যে পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, তাদের পার্টির মহাসচিব বলেছেন বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নাকি বক্তৃতায় বলেছেন। আরে বক্তৃতায় তো বলেছেন, কিন্তু বক্তৃতায় কি কোনো রূপরেখা দিয়েছেন? বাংলাদেশে আমরা তো দেখি, প্রথম দিকে শুনছিলাম যে জাতীয় সরকার গঠন করবে, নির্বাচনের পরে তো নির্বাচন কেমন হবে সেই কথা নাই। পরে 27 দফা, 10 দফা, 3 দফা, 1 দফা এসে থেমেছে। বাংলাদেশের জনগণ আসলে আস্থা পাচ্ছে না যে তারা যে সরকার পরিবর্তন করে ক্ষমতায় যেতে যাচ্ছে, এ কি শুধু মানুষের পরিবর্তন, নাকি সরকারে গেলে তারা এমন কিছু করবে যে আওয়ামী লীগ সরকার যেভাবে চালিয়েছে তার চেয়ে ভালো কিছু করবে? আজকে কিন্তু বাংলাদেশের জনগণ জানে না। প্রফেসর মিল্লাত, বিএনপি কি বললো সেইটা নিয়ে আসলে এটা বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা এখানে আছেন বা বিএনপির বড় নেতারা বলবেন। আমি শুধু এটা জানতে চাই যে বাংলাদেশে কি নির্বাচন ব্যবস্থা 2018-তে যেরকম ছিল সেরকম 2024-এ, 2030-এ, 2035-এ সেরকমই থেকে যাবে? কারণটা কেন আমি এই প্রশ্নটা করছি, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। যদিও এটা জামায়াত প্রথমে এটা রূপরেখা দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আন্দোলন করেছিল, এবং আওয়ামী লীগই সবসময় বলেছে যে আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবং আওয়ামী লীগের কথার ক্ষেত্রে আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কোট করি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন যে 2008-এর নির্বাচনে বিএনপি 30টির মতো আসন পেয়েছিল, সেখানে খুব ভালো নির্বাচন হয়েছে। খুব ভালো নির্বাচন হয়েছে কিভাবে? সেখানে এটি তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু ছিল, এটি নির্দলীয় সরকার ছিল, তাই না? তাহলে নির্দলীয় সরকারের অধীনে ইলেকশন দিতে আওয়ামী লীগের দ্বিধাটা কোথায়? মানে আপনাকে একটু একদম ক্লিয়ার করে দিচ্ছি।
সেটি হচ্ছেন বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, সে কথা বাদই দিলাম। আপনি দেখেন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিতর্কিত করেছে কারা? তারা যদি সেই সময় বিচারপতি কে এম হাসানের বয়স না বাড়াতেন তাহলে তিনি নিশ্চয়ই রাজি হতেন তত্ত্বাবধায়ক, যদি তিনি হতেন না তার পরবর্তী জন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন। কিন্তু তারা রাজনৈতিক কারণে সেটা করার কারণে শেষ পর্যন্ত তিনি আসতে পারলেন না। অনেকগুলো অপশন থাকার পরও তারা কাকে প্রধান করলেন তত্ত্বাবধায়ক সরকারের? তাদেরই দলীয় নির্বাচিত রাষ্ট্রপতিকে। কিন্তু সেইটার জন্য কেউ কাউকে মেনে নিবে এবং পরবর্তীকালে জরুরি অবস্থা ঘোষণা করা হলো, নির্বাচনের তারিখ দিয়ে নির্বাচন করতে পারলো না। পরবর্তীকালে সামরিক শাসিত একটি তত্ত্বাবধায়ক সরকার আসলো, যে তত্ত্বাবধায়ক সরকারটি 3 মাস ক্ষমতায় থাকার কথা, একটি নির্বাচন করে সরে যাওয়ার কথা, তারা 2 বছর থাকলো। আর সেই সময় ডক্টর ইউনূস, যিনি সেই সময় তাকে অফার করা হয়েছিল 3 বছর, 2 বছর না, কমপক্ষে 10 বছর সময় দিতে হবে এই দেশটাকে ঠিক করতে হলে। এই হল তাদের গণতন্ত্রের অবস্থা। বিতর্কিত না করতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। আমরা পত্রিকায় দেখেছি, আমরা পত্রিকায় দেখেছি সেই সময়টিতে। না, আমি সেই সময় বিএনপি বিষয়টিকে বিতর্কিত করেছে এবং সেজন্য আওয়ামী লীগ এসে সেটিকে বাদী করে দিয়েছে। মানে যদি ইতিহাসের পাল্লায় কখনো এই বিষয়টিকে নিয়ে বিবেচনা করা হয় কার দায় বেশি, দায় কার বেশি থাকবে? বিএনপি বিষয়টিকে বিতর্কিত করেছে, তারা পে করেছে, তারা এখান থেকে চলে গেছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ এসে বিষয়টিকে বাদই করে দিল এবং মানে 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 কোনো কারণ ছাড়াই। আমাকে দুটো কথা বলতে দিতে হবে। এক, 2008 সনের নির্বাচনে বিএনপি মাত্র 29টি সিট পায়, পরবর্তীতে একটি, অর্থাৎ 10%। আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়, অর্থাৎ জনগণ আওয়ামী লীগের উপর আস্থা রাখে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে 5 বছর তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য। কথাটা ঠিক? এবং সেই সময় কিন্তু হাইকোর্টের নির্দেশের আলোকে সংসদে আইনটি পাশ করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিধান হাইকোর্টের নির্দেশের আলোকে করা হয় নাই, অবশ্যই করা হয়েছে। তারা সেই সময় যে অবজারভেশন এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল, তার সেই সময়টিতে প্রথম দিকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে যদি বলেন যে পরবর্তীতে যে সিদ্ধান্তের পুরোটা আসছে সেটা কিছুদিন পরে আসছে, বাংলাদেশের নিয়মটাই সেটা। এক, দ্বিতীয়ত হচ্ছে মানে কেন, মানে একটা শেক্সপিয়ার আছেন, আপনি আসলে বহুদিন ইংল্যান্ডে থেকেছেন, হোয়াই দি আনহোলি হেস্ট? এই অকারণ, এই অশ্লীল তাড়াহুড়া কেন? মানে কেন পূর্ণাঙ্গ অর্ডারটি বাইরে হওয়ার আগে এটিকে করে ফেলা হলো? আমিও কিন্তু বলেছি যে পূর্ণাঙ্গ কারণটি যতক্ষণ পর্যন্ত মূল সিদ্ধান্তটি চলে আসে, পরবর্তীতে